দেখো, আজ আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে চ্যাপ্টারটা আছে আয়নীয় ও সমযোজী বন্ধন বা আয়নীয় ও সমযোজী যৌগ, এই চ্যাপ্টারটা নিয়ে পড়াশোনা করব। ওকে, তো দেখো ওয়েস্ট বেঙ্গল বোর্ডে যত ইন্ডিভিজুয়াল চ্যাপ্টার আছে কেমিস্ট্রি রিলেটেড, অ্যাটলিস্ট ফিজিক্যাল সায়েন্সের সবকটা চ্যাপ্টারই আমরা কভার করব টপিক ওয়াইজ। ওকে, যেমন আজকে এই চ্যাপ্টার যেটা আছে এর আয়নীয় সমযোজী বন্ধনের শুধু আয়নীয় বন্ধনটা নিয়ে আজকে ডিসকাস করব আমি। দেন এর পরের যে পার্ট 2 ভিডিওতে সমযোজী বন্ধন নিয়ে কথাবার্তা বলবো। দেন তোমার একদম ফাইনালি যা ইয়ারে কোশ্চেন আছে বা প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন, মোটামুটি যা কোশ্চেন হতে পারে সবই করাবো। কারণ দেখো, প্রথমে ওয়েস্ট বেঙ্গল বোর্ড কেন, কারণ সিবিএসসি আইসিএসসি করানোর পরে, কারণ দেখো সিবিএসসি আইসিএসসি এখন ওরা মানে সেশন শেষ হয়নি ওদের, এপ্রিলের দিকে এক্সাম, সরি মার্চের দিকে এক্সাম হবে, দেন এপ্রিল থেকে সেশন শুরু হবে ওদের, কারেক্ট? তো ওদের না সিবিএসসি আইসিএসসিও আমি আলাদা আলাদা করে কেমিস্ট্রি পোর্শনে যা আছে, আইসিএসসি তো পুরো আলাদা কেমিস্ট্রি পোর্শনই আছে, তো সবই নিয়েই বানানো হবে ভিডিও। আর তার আগে ওয়েস্ট বেঙ্গল বোর্ডেরটা শুরু হয়েছে, দেন সিবিএসসি আইসিএসসি ওয়েস্ট বেঙ্গল বোর্ড যা আছে সবই প্লেলিস্টে ডিফারেন্টভাবে দিয়ে দেবো। এছাড়াও মেনলি 11-12 আর যেই নিট বেসিসেই তোমার ম্যাক্সিমাম ভিডিওগুলো আসবে চ্যানেলে, দেখে নিও তোমরা। তো দেখো, বাট হ্যাঁ, তোমার একটু বলে নিই যে যে বিষয়টা খুব বলে নেওয়ার দরকার। দেখো, শুধু ভিডিও দেখলে হবে না, খাতা পেন নাও। আর দেখো, এই ভিডিওটা সেই সব ভদ্রলোক, ভদ্র মহিলা ও ভদ্র মহোদয়ের জন্য যারা ব্যাচে না দেরি করে ভর্তি হয়, বলে স্যার পিছনের চ্যাপ্টারগুলো বুঝিয়ে দিন, বা যে যেখানেই পাও না কেন, না অনেকে না দেরি করে স্টার্ট করো, দেখবে 1-2 মাস পরে, বা সেই জন্যই মানে প্রথমে এই চ্যাপ্টার থেকে দাও। কারণ দেখো কেমিস্ট্রি পোর্শন পর্যায় সারণী বা পিরিয়ডিক টেবিল থেকে শুরু হয়। জাস্ট পিরিয়ডিক টেবিল নিয়ে একটা দুটো ভিডিও জাস্ট এলিমেন্টগুলো নিয়েই বানানো হয়েছে, মৌল সময় কীভাবে মনে রাখতে হবে না হয়। আর তারপরে এই চ্যাপ্টারটা আছে যেটা বলে দিই, দেন মোলের ধারণা বা মোলের যে কনসেপ্ট, রাসায়নিক গণনা, কেমিক্যাল ক্যালকুলেশন যে চ্যাপ্টার আছে ওটা নিয়েও বলবো আমি। তো 1 থেকে 20 অবধি পারমাণবিক সংখ্যা মনে রাখতে হবে তোমাদের, তাহলে এই চ্যাপ্টার শুরু করো। যদি 1 থেকে 20 অবধি পারমাণবিক সংখ্যা মনে না থাকে, ভিডিও এখানেই পজ করো বা ভিডিও থেকে বেরিয়ে যাও, গিয়ে দেখবে 1 থেকে 20 অবধি যে পারমাণবিক সংখ্যা আছে, মৌলসমূহের নাম আছে, সেটা আগে শিখে আসো, তারপরে শুরু করো এই চ্যাপ্টার, নাহলে কিন্তু হবে না। ঠিক আছে? তো আর দেখো, এখান থেকে এবছর যে চ্যাপ্টার এসে না 2024-এ যে কোশ্চেনটা সেই চ্যাপ্টার থেকে, সেটা হচ্ছে আয়নীয় ও সমযোজী বন্ধনের পার্থক্য। মানে আমি যা করাবো সেখান থেকে তো নাই, একদম সহজ, মানে হয় না আলু আলু কোশ্চেন, রসগোল্লা কোশ্চেন দিয়েছে এবছর। আয়নীয় ও সমযোজী বন্ধন থেকে এদের পার্থক্য বলে দিয়েছে, রাইট? বাট দেখো দিন দিন ফিজিক্যাল সায়েন্সের কোশ্চেন যেটা হচ্ছে না, ডেপথ বাড়ছে কোশ্চেনের, দেখবে কোশ্চেন এখান থেকে 5 বছর বা 10 বছর আগে না স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন হতো, এখন কোশ্চেনের প্যাটার্নও চেঞ্জ হয়ে যায়। তো যত ডিটেলসে বা ডেপথে পড়া যায় ততই বেটার হবে। তো এসব নিয়ে ডিটেলিংয়ের কথা পরে হবে। চলো আজকে শুরু করে দিই আমি আয়নীয় যৌগ। দেখো, তোমার রাসায়নিক বন্ধন জানো কেন দুটো মৌল বা দুটো পরমাণু কেন পরস্পর রাসায়নিক বন্ধনে যুক্ত হয়? একটাই লক্ষ্য থাকে ওদের, সে হচ্ছে কি নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করার জন্য। নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস কেন লাভ করতে চাই বলো তো? কারণ দেখো, নিষ্ক্রিয় গ্যাসের যে ইলেকট্রন বিন্যাস থাকে না, সেটা খুব স্টেবল থাকে, মানে সুস্থিতিশীল ইলেকট্রন বিন্যাস। আর দেখো ম্যাক্সিমাম টার্ম আমি বাংলায় বলে দেবো, ঠিক আছে? দুটো একটা ইংলিশ টার্ম যদি চলে আসে বলো কমেন্টে, স্যার এটা মানে কি, বলে দেবো, সবই বলে দেওয়া হবে, অসুবিধা কিছু নেই। যেভাবে পড়ো বেস্ট পড়ো বলে দিচ্ছি, কারণ তোমরাও ক্লাস করেছো এখানে ওখানে অনেক জায়গায় করো, বেস্ট পড়ো বেস্ট, ঠিক আছে? তো দেখো, আয়নীয় যৌগের কথা যেটা বলি, দেখো আয়নীয় যৌগে কি হয়, তোমার একটা ধাতু আর একটা অধাতু মিলেই তোমার আয়নীয় যৌগ গঠিত হয়। যেখানে ধাতু কি করে, ইলেকট্রন বর্জন করে, অধাতু কি করে, ইলেকট্রন গ্রহণ করে। তো এই বন্ডিং আবারও বলি, নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস লাভের জন্য দুটো পরমাণু বা দুটো মৌল পরস্পর যুক্ত হয় রাসায়নিক বন্ধনে। তো সেই রাসায়নিক বন্ধনের প্রথম 3 প্রকারের রাসায়নিক বন্ধন আছে, আয়নীয় বন্ধন বা আয়নিক বন্ডিং, কোভ্যালেন্ট বন্ডিং বা সমযোজী যৌগ বা সমযোজী বন্ধন যেটাকে বলে, আর একটা হয় কোঅর্ডিনেট বা অসমযোজী বন্ধনী। আমাদের 10-এর সিলেবাসে আছে আয়নিক বন্ডিং আর কোভ্যালেন্ট বন্ডিং বা আয়নীয় যৌগ ও সমযোজী যৌগ, রাইট? তো দেখো, আয়নীয় বন্ডিং বা আয়নীয় বা তড়িৎ যোজী বন্ধনী তোমার মেটাল মানে ধাতু আর অধাতু মিলেই হয়। মানে একটা ধাতু একটা অধাতুর মধ্যেই আয়নীয় বন্ধন সৃষ্টি হয়। দেখো, এই ধাতু অধাতু বা অধাতু অধাতু মিলে না, এরা যৌগ গঠন করে একটা জিনিসের জন্যই, সে হচ্ছে কি নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস লাভের জন্য। তো দেখো, সবার তো নিষ্ক্রিয় গ্যাসের মতো না ইলেকট্রন বিন্যাস থাকে না, তো এরা অনেক সময় ইলেকট্রন দিয়েও দেয় প্রয়োজনে, আবার অন্যদের থেকে ইলেকট্রন নিয়েও নেয়, আবার দরকার হয় না ইলেকট্রন শেয়ার করে, মানে ভাগাভাগি করে না এরা। তো আয়নীয় বন্ধনই হচ্ছে সেটাই, যেখানে একটা ধাতু একটা অধাতু পরমাণু পরস্পর যুক্ত হয়ে
আয়নীয় যৌগ গঠন করে বা যে বন্ধনী গঠন করে তাকে বলা হয় আয়নীয় বন্ধনী। যেখানে মেটাল বা ধাতু কি করে, ইলেকট্রন লুজ করে, ইলেকট্রন লুজ করে, আর নন মেটাল কি করে, ইলেকট্রন তোমার অ্যাকসেপ্ট করবে। তার মানে মোদ্দা কথায় বলতে গেলে তড়িৎযোজী যৌগ বা তড়িৎযোজী বন্ধনী হচ্ছে সেটাই যেখানে একটি ধাতু আর অন্য একটি অধাতু পরমাণু পরস্পর যুক্ত হয়ে ইলেকট্রন দেওয়া নেওয়ার মাধ্যমে যে বন্ধন গঠন করে তাকে বলে তড়িৎযোজী বন্ধন বা আয়নীয় বন্ধনী। তো দেখো এই তড়িৎযোজী বা আয়নীয় বন্ধনীর আমরা যে পার্টটা করব বা আমি যে পার্টটা ডিসকাস করবো সেটা হলো ডট স্ট্রাকচার। তার আগে তোমরা সংজ্ঞাটা পড়ে নেবে, সংজ্ঞাটা আমি বলেও দিলাম। দেখো পার্থক্য এবছর এসছে, মানে 2024 এসছে, মানে তোমাদের সময় নাও আসতে পারে, বাট তাও পার্থক্যটা পড়ে নেবে। বাট যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আয়নীয় যৌগের কিছু বৈশিষ্ট্য। আয়নীয় যৌগের বৈশিষ্ট্যর ভিতর না এটা তো মনেই রাখবে যে আয়নীয় যৌগসমূহ না তড়িৎ পরিবাহিতা থাকে না, এরা জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন করে, কারণ এরা আয়নে ভেঙে যায় জলীয় দ্রবণে, আশা করি জানো। না বুকে দেখবে এগুলো লেখা আছে, আমি এই জন্য আলাদাভাবে লিখিয়ে টাইম নষ্ট করতে চাইছি না। আর সেকেন্ড যে বিষয় যেটা পড়বে সেটা হচ্ছে আয়নীয় যৌগের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বেশি থাকে, ঠিক আছে। আয়নীয় যৌগের, আয়নীয় বা তড়িৎযোজী যৌগের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বেশি থাকে। তোমরা এই দুটো এই দুটো বৈশিষ্ট্য পড়ে নেবে আয়নীয় যৌগের। আর আয়নীয় যৌগের সঙ্গ পড়ে নেবে। উদাহরণ তো জানো আয়নীয় যৌগ প্রচুর হয়, প্রচুর প্রচুর প্রচুর। দেখবে আমি এর আগে তোমাদের শিখিয়েছিলাম কিভাবে আয়নীয় ও সমযোজী যৌগ মাত্র ট্রিকের সাহায্যে বোঝা যায়। কোথাও যদি দেখো আম, সেটা হবে আয়নীয় যৌগ, ঠিক আছে, কারণ আম থাকা মানে আমার কি হবে, ধাতু হবে, রাইট। তো দেখো আজকে প্রথমে যে ডট স্ট্রাকচার যেটা আমি তোমাদের শেখাবো, ডট স্ট্রাকচারে প্রথমে সোডিয়াম ফ্লুরাইড, রাইট। সোডিয়াম ফ্লুরাইড একটা আয়নীয় যৌগ। কিভাবে সোডিয়াম ফ্লুরাইড আয়নীয় যৌগ, এখানে দেখো সোডিয়াম ধাতু আর ফ্লোরিন হচ্ছে অধাতু, ধাতু অধাতু আয়ন যৌগ গঠন করেছে। তো দেখো সোডিয়ামের যদি আমি ইলেকট্রন বিন্যাস করি কি হবে, 281। ফ্লোরিনের পারমাণবিক, দেখো আবারও বলি পারমাণবিক সংখ্যা খুব ইম্পর্টেন্ট, বাবা পারমাণবিক সংখ্যা না জানলে না 1 মিনিট 28 সেকেন্ডের ভিডিও দেওয়া আছে দেখবে, রাইট, ওটা দেখে নাও। এখানে পজ করো বা এখান থেকে বেরিয়ে গিয়ে ওটা শিখে নাও, তারপরে আসো এখানে। ফ্লোরিনের কত হয়, পারমাণবিক সংখ্যা 9 আর সোডিয়ামের থাকে 11। ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস করলে হবে 2,7। তো দেখো চোখ কি বলছে আমার, এই যে সোডিয়াম যদি একটা ইলেকট্রন দিয়ে দেয় তাহলে সামনে কি থাকবে, 8টা ইলেকট্রন থাকবে। তো সোডিয়াম পরমাণু এই জন্য বহিস্থ কক্ষপথে একটা ইলেকট্রন ছেড়ে দেয়। এটাকে যদি ভালো সাহিত্যের ভাষায় বলা হয় অষ্টক পূর্তির জন্য সোডিয়াম বহিস্থ কক্ষপথ থেকে একটা ইলেকট্রন ছেড়ে দেবে, আর সেই ইলেকট্রন ফ্লোরিন পরমাণু নিয়ে নেবে। তো ফ্লোরিনের ইলেকট্রন ছিল কত, 7, আরও একটার ইলেকট্রন নিল 8। তাহলে দেখো দুজনেই খুশি হয়ে যাবে, সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে অষ্টক পূর্তি করলো আর ফ্লোরিন একটা ইলেকট্রন নিয়ে অষ্টক পূর্তি করলো। দেখো ইলেকট্রন দেওয়া নেওয়ার খেলা, ইলেকট্রন দেওয়া নেওয়ার খেলা যদি ধাতু অধাতুর ভিতরে হয় তাহলে জেনে নেবে সেটা আয়নীয় যৌগ বা তড়িৎযোজী যৌগ। তো এদের ডট স্ট্রাকচার শিখবো আমরা, সিম্পল কনসেপ্ট, সিম্পলভাবে ডট স্ট্রাকচার থাকে, কঠিন কিছু না। তো দেখো প্রথমে সোডিয়ামটাকেই আমি লিখব, সোডিয়ামের বাইরে ইলেকট্রন থাকে কটা, একটা। আচ্ছা এটা তোমরা আশা করি জানো বহিস্থ কক্ষপথকে কি বলে, যোজ্যতা কক্ষপথ। যোজ্যতা কক্ষপথে যতগুলো ইলেকট্রন থাকে তাকে কি বলে আমার যোজ্যতা ইলেকট্রন ও ভ্যালেন্স ইলেকট্রন। সোডিয়ামে কটা ইলেকট্রন আছে গো, বহিস্থ কক্ষপথে একটা ইলেকট্রন আছে, তাহলে সোডিয়ামের যোজ্যতা কক্ষপথে ইলেকট্রন থাকে কটা, একটা। ফ্লোরিনের ইলেকট্রন আছে কটা, 7টা, ঠিক আছে। কারণ এই দেখো 7টা ইলেকট্রনই ডিসাইড করে ফ্লোরিনের যোজ্যতা কত, 1, 8 - 7। ফ্লোরিনের যোজ্যতা 7 না, শিখেছি যোজ্যতা ট্রিকে যাওয়ার ভিডিওতে, 8 - 7 করলে আসে কত, 1। তো ফ্লোরিনের যোজ্যতা হবে আমার 1, আবার সোডিয়ামের যোজ্যতা হবে 1। তো যেটা বলছিলাম সোডিয়ামের বাইরে কক্ষপথে ইলেকট্রন আছে আমার কত, একটা। তো একটা ইলেকট্রনকে আমি রেড ক্রস দিয়ে ডিনোট করলাম। আর ফ্লোরিনের বাইরে ইলেকট্রন আছে কটা গো, আমার আছে ইলেকট্রন 7 পিস। তো আমি ইলেকট্রনকে এইভাবে আমি দিলাম, এইভাবে ডিনোট করলাম ইলেকট্রনকে ডট দিয়ে 7। তো কি হবে, সোডিয়াম একটা ইলেকট্রন ফ্লোরিনকে দিয়ে দেবে। সোডিয়াম একটা ইলেকট্রন যদি ফ্লোরিনকে দিয়ে দেয় তাহলে হবে হচ্ছে Na+, মানে ক্যাটায়ন। ইলেকট্রনে ঘাটতি থাকলে ক্যাটায়ন হয়, Na+ একটা ইলেকট্রন দিয়েছে বলে, আর ফ্লোরিন সেই ইলেকট্রনটাই নিয়েছে, তাই এটা কি হবে, F-। এগুলোকে থার্ড ব্র্যাকেটে দিলে সুবিধা হয়। তো দেখে
এই ক্যাটায়ন আর অ্যানায়ন হয় না, অপোজিট চার্জ অ্যাট্রাক্ট ইচ আদার, বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে, ক্যাটায়ন অ্যানায়ন পরস্পরকে আকর্ষণ করে কি হবে, সোডিয়াম ফ্লোরাইড। এই আকর্ষণ বলকে বলে স্থির তড়িৎ আকর্ষণ বল। তো এইভাবেই সোডিয়াম আর ফ্লোরাইড তোমার ডট স্ট্রাকচার ড্র করা যায়। দেখো রিক্যাপ করে দিই ইন এ নাটশেল, সেটা হচ্ছে সোডিয়াম আর ফ্লোরিন। সোডিয়াম আর ফ্লোরিনের ভিতর সোডিয়াম একটা ইলেকট্রন বর্জন করবে, ধাতু হয় ফ্লোরিন সেই ইলেকট্রনটা নেবে, দেন দুজনে ক্যাটায়ন অ্যানায়ন হয়ে যাবে। বাকি স্থির তড়িৎ আকর্ষণ বলের সাহায্যে তোমার আয়নীয় যৌগ সোডিয়াম ফ্লোরাইড গঠিত হয়ে যাবে। দেখো সোডিয়াম আর ফ্লোরিন এখানে দুটোই মোনোভ্যালেন্ট ছিল, আমি একটা ডাইভ্যালেন্ট ক্যাটায়ন আর ডাইভ্যালেন্ট অ্যানায়ন বা দ্বিযোজী ধাতব আয়ন ও দ্বিযোজী অধাতব আয়ন নিয়ে চলো ডিসকাস করে দিই। তো দেখো এরপরে আমাদের যে নেক্সট ভিআইপি আছে সে হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড বা নেক্সট ভিআইপি আয়নিক কম্পাউন্ড ক্যালসিয়াম অক্সাইড। ক্যালসিয়ামের যদি আমরা করি ইলেকট্রন বিন্যাস তাহলে হবে কত 20 পারমাণবিক সংখ্যার ইলেকট্রন বিন্যাস করলে কত হবে 2882। অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি তাহলে হবে কত 2,6। দেখো দেখেই বুঝতে পারছো আজকের ডেটে অক্সিজেন একটা জিনিস হিসাবে দুখানা ইলেকট্রন যদি কোথা থেকেও পেতো অক্সিজেন, তো অক্সিজেন আজকে অষ্টক নিষ্ক্রিয় গ্যাস নিয়নের মতো অষ্টক পূর্তি লাভ করতো। আর ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখো 2882 আছে। তো ক্যালসিয়াম দেখো ওটাই চাই যদি দুটো ইলেকট্রন কোথাও না কোথাও কাউকে যদি দিতে পারে তো ক্যালসিয়াম না জীবনে শান্তি চলে আসে, কারণ ক্যালসিয়াম নিষ্ক্রিয় গ্যাস আর্গনের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করবে। আবারও বলি দেখো ক্যালসিয়ামে আছে ইলেকট্রন কটা 20টা, বহিস্থ কক্ষপথে আছে কটা 2টো। তো ক্যালসিয়াম যদি দুটো ইলেকট্রন দিয়ে দেয় তাহলে এখানে ইলেকট্রন থাকবে কত 18, তাহলে মানে আর্গনের মতো ইলেকট্রনিক কনফিগারেশন লাভ করবে। এমসিকিউতে দেয় বাচ্চাদের মতো এমসিকিউ, পারবে তোমরা আশা করি। দেখো এরকম বলে ক্যালসিয়াম পরমাণু কোন নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করতে চাই যৌগ গঠনের সময় বলে দেবে আর্গন। 1 মিনিট ওয়েট করার টাইমে 2 সেকেন্ডে আনসার পেরে যাবে। আর দেখো এখানে অক্সিজেনের কথা যদি বলি তো অক্সিজেন এই দুখানা ইলেকট্রন নিয়ে নিষ্ক্রিয় গ্যাস কার মতো ইলেকট্রন বিন্যাস লাভ করবে নিয়নের মতো। ওকে, তো দেখো পুরো ব্যাপারটাকে যদি আমি আবার শুরু থেকে গুছিয়ে বলি, ক্যালসিয়াম অক্সাইড দেখে বুঝতে পারছো আমট্রিক ক্যালসিয়াম মানে তোমার ধাতু, অক্সিজেন মানে অধাতু। ধাতু অধাতু ইলেকট্রন দেওয়া নেওয়ার মাধ্যমে কি করবে আয়নীয় যৌগ গঠন করবে। এখানে ইলেকট্রন দেয়কে ধাতব পরমাণু ক্যালসিয়াম, ইলেকট্রন দেয়কে অধাতব পরমাণু অক্সিজেন। সেটাকে আমি লুইস ডট স্ট্রাকচারে দেখাবো ক্যালসিয়াম আর এখানে আছে অক্সিজেন। ক্যালসিয়ামের বাইরে ইলেকট্রন থাকে কপিস গো 2 পিস ইলেকট্রন থাকে, এই তো দিলাম ক্রস। আর অক্সিজেনের ইলেকট্রনকে আমি ডট দিয়ে ডিনোট করে দিলাম। তো দেখো এই ক্যালসিয়াম দুটো ইলেকট্রন দিয়ে দেবে, কাকে দেবে গো ইলেকট্রন অক্সিজেনকে দিয়ে দেবে। কেন অক্সিজেনকে ইলেকট্রন দেবে, কারণ অক্সিজেনের ইলেকট্রন দরকার নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস লাভের জন্য। তাহলে এখানে হবে Ca2+ আর এখানে হবে O2-। Ca2+ কেন দুটো ইলেকট্রন দিয়ে দিল মানে আমার চার্জ কি হবে প্লাস, দুটো দিয়েছে ইলেকট্রন তাই 2+, দুটো ইলেকট্রন অক্সিজেন নিয়েছে তাই 2-। এবার তো ক্যালসিয়াম আর অক্সিজেন স্থির তড়িৎ আকর্ষণ বলের মাধ্যমে তোমার ক্যালসিয়াম অক্সাইড তোমার যৌগ গঠন করলে আয়নীয় যৌগ বা আয়নীয় বা তড়িৎযোজী যৌগ গঠন করে নিল। ওকে, তো এই ছিল আয়নীয় যৌগের পোর্শনে। আবারও বলি সংজ্ঞা বই থেকে পড়ে নেবে তড়িৎযোজী যৌগ বা তড়িৎযোজী যৌগ বা আয়নীয় যৌগের। আর তোমার হচ্ছে এর বৈশিষ্ট্যগুলো দেখে নেবে ভালো করে। আয়নীয় যৌগসমূহ না স্থির তড়িৎ আকর্ষণ বলের সাহায্যে পরস্পর যুক্ত থাকে। আয়নীয় যৌগসমূহ জলীয় দ্রবণে আয়ন দেয়, এই জন্য এরা তড়িৎ পরিবহন করে, এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হয়। এগুলো পড়ে নিয়েও বৈশিষ্ট্য এখান থেকে কোশ্চেন দিতে পারে। সেকেন্ড ভিডিওতে সমযোজী যৌগ ডিটেলিং নিয়ে আলোচনা করবো। থার্ড ভিডিও না ওটা খুবই বড় হবে, খুবই বড়। আজ অবধি মাধ্যমিকে যা কোশ্চেন এসে প্রিভিয়াস ইয়ারে মোটামুটি 15-20 বছর তো করিয়েই দেবো, ঠিক আছে, যা আছে আমি করিয়ে দেবো। ওটা বাস এই ছিল। দেখো বাবা সত্যি বলতে না ভিডিও করতে খুব কষ্ট হয়, ঠিক আছে। 12:30 একটার সময় না মানে বাড়ি হয় না, বাড়ি ভিডিও বানানো হয়, রাইট, কারণ সারাদিন বেঁচে থাকি পড়ায়। কোচিংয়ে তোমরা যেমন এদিক ওদিক কোচিংয়ে পড়ানো হয়, রাইট। কোচিংয়ে পড়ানোর পরে 10:30টার দিকে বাড়ি আছি, দেন খাওয়া দাওয়া থাকে, দেন কন্টেন্ট রেডি করতে হয়, দেন ভিডিও বানাতে, দেন এডিটিং, অনেক ঝামেলা থাকে। তো যদি পারো প্লিজ একটু লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, রাইট। আর দেখবে মাধ্যমিকে এই আজ থেকে তো শুরু হবে না মাধ্যমিক, মানে আজ থেকে শুরু হলো অলরেডি। যেগুলো পড়িয়ে দেবো না যা কোশ্চেন্স করে দেবে, বাইরে কোনো কোশ্চেন নিলে তুমি আমাকে কমেন্টে জানিও বা ট্যাগ করো, জানো তো আমার সাথে কন্ট্যাক্ট করতে হবে যে কোনো ওয়ের মাধ্যমে, রাইট, জানিও।
তো সুতরাং খুবই মানে অনেক ভ্যালুয়েবল কোশ্চেন্স করাবো, সব অ্যাঙ্গেল থেকে করাবো, ডিফিকাল্ট অ্যাঙ্গেল, মিডিয়াম, ইজি। দেখো আরামসে না চ্যানেলটা ফলো করো, মিনিমাম মিনিমাম 90% পাবে যদি প্র্যাকটিস করো। আর যেগুলো দেখিয়েছো না, যদি একটা লাইনও না লিখে থাকো তাহলে ভিডিও দেখো না। বারবারই বলি, দেখো যেটুকু যা করবো খাতা পেনে লিখতে হবে, নাহলে হবে না। কারেক্ট? তো ভালো থেকো সবাই, টাটা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।